বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের, চান অবৈধ প্রবাসীদের বৈধতা, মানব সম্পদ বিনিময়ে স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। Regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi. We agree that recruitment should be transparent, fair and affordable. This continued use of workers being exploited, personal or company gains cannot be tolerated. জ্বালানি সহযোগিতা ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে একমত ঢাকা, কুয়ালালামপুর। এমওইউ যেটা শ্রম বাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব। ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যখন আমাদের সাইন হচ্ছে এবং এই প্রসিজারের ভেতরেই তো আমরা খুব ইকোনমিক লিবারালাইজেশনের দিকে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে যাওয়া। এবার চীনের পথে প্রধানমন্ত্রী, 2 চুক্তি সহ হতে পারে 13টি সমঝোতা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডালাসে আকাশী নীল উৎসব, নকআউট নিশ্চিতের মিশনে নামছে মেসি বাহিনী। আর্জেন্টিনাকে চমকে দিতে মরিয়া অস্ট্রিয়াও। আটলান্টিক পেরিয়ে আবেগের ঢেউ বাংলাদেশেও। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট ও টহল, নাশকতা ঠেকাতেই পদক্ষেপ। হামের প্রকোপের মধ্যে এবার ডেঙ্গুর চোখ রাঙানি, চলতি মাসেই 5 জনের মৃত্যু, ভর্তি প্রায় 2000। হামে আক্রান্তদের রোগ প্রতিরোধ কমায় বাড়ছে উদ্বেগ। বৃষ্টি উজানের ঢলে কুড়িগ্রামে পানি বেড়েছে তিস্তা, ধরলা, দুধকুমারের। উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস, ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা। এবং জ্বালানি তেল রপ্তানিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র, কার্যকর থাকবে 2 মাস। আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাবের আশা। বাংলাদেশের জন্য শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অবৈধ প্রবাসীদের বৈধ ও বন্দীদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান তার। এদিকে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতায় জোর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একটি সমঝোতা সই ও 2টি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে, দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন 2 দেশের সরকার প্রধান। এ সময় 2 দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন 2 নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our 2 countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised issues relating to
re-regularization of illegal workers, and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষিসহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ। এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে বাংলাদেশ মালয়েশিয়া। দুই দেশের সরকার প্রধানের বৈঠকে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বলেন, শ্রমবাজারের জন্য দেশটির সঙ্গে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়নের কাজ চলছে। সরকার প্রধান হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় বৈঠক হলো দেশটির শীর্ষ নেতার সঙ্গে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকও। বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই সরকার প্রধান তুলে ধরেন আলোচনার খতিয়ান, জানান ঢাকা কুয়ালালামপুরের সম্ভাবনার ভবিষ্যৎ। পরে শীর্ষ পর্যায়ের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলেন তিনি। পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরও কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। শ্রমবাজার সম্পর্কিত বিদ্যমান সমঝোতা নবায়নের কাজ চলমান জানিয়ে অভিবাসন ব্যয় কমিয়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আশ্বাস মাহাদি আমিনের। MOU যেটা শ্রমবাজারের জন্য রয়েছে এটা নতুন করে রিনিউয়াল করব। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানভীর রূপল। যাচ্ছি তার কাছে। রূপল, আপনাকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বৈদেশিক সফর হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন, এটা পুরনো খবর। আজকে তিনি মালয়েশিয়া সফর শেষ করেছেন, সেখানে আসলে কি হলো এবং কিভাবে কি কার্যক্রম পরিচালনা করলেন? জাফর, এর মধ্যে দুটি প্রতিবেদন আপনি দেখলেন এবং সফরের সময়সীমা ছিল মাত্র 18 ঘন্টায়। তিনি প্রথমে কুয়ালালামপুরে নেমেই তারপরে কিছুটা বিশ্রাম নিয়ে সবার আগে যেটা করেছেন, তিনি প্রবাসীদের সঙ্গে কথা বলেছেন। কালকে মতবিনিময় সভায় তিনি প্রবাসীদের দুঃখ দুর্দশার কথা একদম ঠিক কাছ থেকে শুনেছেন এবং তিনি বোঝার চেষ্টা করেছেন যে আসলে এখানকার পরিস্থিতি কী, এবং তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বেশ কিছু সমঝোতা স্মারক সহ এবং বেশ কিছু চুক্তিও হয়েছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিল সেটা হচ্ছে দ্রুত শ্রমবাজার খোলার আহ্বান। এই দ্রুত শ্রমবাজার নিয়েই হচ্ছে গিয়ে আসলে মানুষের উদ্বিগ্নতা বেশি এবং বৈধ প্রবাসীদের বৈধতার আশা এবং এই যে অবৈধ প্রবাসী যাদেরকে বলা হচ্ছে, এবং এর মধ্যে আপনি জেনেছেন যে অন্তত 2000-এর বেশি প্রবাসী তারা মালয়েশিয়ার বিভিন্ন জেলে আছে এবং তাদেরকে কিভাবে সেখান থেকে মুক্ত করা যায় সেই বিষয়টি নিয়েও উদারপন্থা যাতে অবলম্বন করে মালয়েশিয়া, সেটি কিন্তু আহ্বান জানিয়েছেন। এছাড়াও স্বচ্ছতার দিকে জোর দিয়েছেন আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। তিনি স্বচ্ছতার কথা বলেছেন এই জন্যই যে বিভিন্ন সময় অবৈধভাবে বিভিন্ন প্রবাসী সেখানে অবস্থান করে থাকেন এবং সে বিষয়টি যেন বাংলাদেশ সরকারও নিশ্চিত করে। অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে, জি, রোহিঙ্গা ইস্যুর কথা আপনি বলছিলেন, সেটি আমরা শুনবো। একটুখানি আরেকটা প্রশ্ন করে রাখি, আসলে এই সফর থেকে এখন পর্যন্ত যতটুকু বোঝা গেল প্রাপ্তিটা কি আমাদের? আসলে সবচেয়ে বড় প্রাপ্তি সেটি হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত দেশে সফর, এবং আপনি জানেন যে অনেকদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ আছে এবং সেটি যাতে পুনরায় চালু করা হয় এবং সেই আহ্বানটি জানানো। পাশাপাশি যেহেতু মালয়েশিয়া বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে
এবং সেই বিনিয়োগ বাংলাদেশেও বেশ কিছু বিনিয়োগ আছে, সেই বিনিয়োগটি আরও বেশি ত্বরান্বিত করা এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য একমত হয়েছে দুই দেশ। এবং মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বেশ কিছু দেশের সঙ্গে বাংলাদেশ অনেকদিন আগে থেকেই কথা বলে আসছিল, তবে কোনোটাই আসলে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে যদি মালয়েশিয়া থেকে সেই চুক্তি একটি জায়গায় পৌঁছায় তাহলে সেটি কিন্তু একটি নতুন মাইলফলক আমি বলবো। কারণ হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের নানান রকমের ভাবে বাণিজ্য আছে, শুধুমাত্র শ্রমবাজার ঠিক তা নয়। এখান থেকে কাঁচামাল যেমন আমরা ওখান থেকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি, এবং পাশাপাশি এখান থেকেও বেশ কিছু পণ্য কিন্তু আমরা সেখানে পাঠাই। এবং অভিবাসন ব্যয় কমানোর একটি আশ্বাস দেওয়া হয়েছে। এবং অভিবাসন ব্যয়ের ক্ষেত্রে আপনি জানেন যে সিন্ডিকেট ক্ষেত্রে মালয়েশিয়া যেমন 100 সিন্ডিকেটের মাধ্যমে এর আগে পাঠানোর ক্ষেত্রে নানান রকমের বিশৃঙ্খলার খবর কিন্তু হয়েছে। সেটিকে বলা হচ্ছিল যে 78,000 টাকায় মাত্র বাংলাদেশ থেকে যাওয়া হবে, এবং সেটি কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে অভিবাসনের স্বচ্ছতা তিনি প্রত্যাশা করেন। অভিবাসনের স্বচ্ছতা, অন্যদিকে হচ্ছে অভিবাসন ব্যয় কমানো, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত বা নেপাল সেখানে অনেক কম ব্যয় যেতে পারেন, এবং আমাদের দেশ থেকে 4 লাখ থেকে 5 লাখ টাকার নিচে কেউই যেতে পারেন না। যদি ধন্যবাদ আপনাকে রূপল। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী তো মালয়েশিয়া ত্যাগ করেছেন, তিনি চীনে রওনা দিয়েছেন, পৌঁছেছেন কিনা, এবং এই মুহূর্তে চীন সফরের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। মালয়েশিয়ার থেকে প্রধানমন্ত্রী সফর করছেন হচ্ছে চীনে, এবং স্থানীয় সময় বিকাল 5টার দিকে সেখানে যাওয়ার জন্য তিনি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন, এবং বিশেষ একটি ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সাইডলাইনের বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এরপর বেইজিংয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। জি, যেমনটি দেখছিলাম তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেবেন, তারপর বেইজিং সফর করবেন। সেখানে আসলে তার কার্যক্রমগুলো কি, সেখানে কি চীনের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের সাথে তার দেখার সুযোগ তৈরি হবে কিনা? আপনি জেনেছেন যে 2টি চুক্তি, 13টি সমঝোতা এবং সহ মোট 17টি বিষয় নিয়ে সেখানে কাজ করবে বাংলাদেশ সরকার এবং চীন সরকার। এবং আমি একটু বলতে চাই যে এই প্রধানমন্ত্রী চীন সফরে আগামীকালকে তিনি যোগ দেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, এবং চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে এরপরে বৈঠক করবেন, এবং সেখান থেকে 2টি চুক্তি এবং 13টি সমঝোতা সইয়ের আশা প্রকাশ করা হয়েছে। এবং তার মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা হতে পারে বলে এর মধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি। সেটি হচ্ছে চীনের সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টি বিষয়, সেটি হচ্ছে বিমান ক্রয়, এবং আরেকটি বিষয় থাকতে পারে তিস্তার অববাহিকার যে চুক্তি, সেই তিস্তা নিয়ে একটি আলোচনার কথা রয়েছে। এবং সেই 2টি চুক্তি যদি বাংলাদেশ করে তাহলে সেটি হবে চীনের সঙ্গে বাংলাদেশের একটি নতুন সম্ভাবনার দুয়ার। এবং আমি আরও বিষয় বলতে চাই সেটি হচ্ছে 13টি সমঝোতা স্মারক, সেটি তার মধ্যে বাণিজ্যিক চুক্তিও বেশ কয়েকটি এবং সমঝোতার কথা রয়েছে। এর বাইরে আরও যে 4টি, 13 আর 2 15, আরও 2টি বিষয়ে তাদেরকে আলোচনা হবে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের, এবং সেগুলো পরবর্তী সময়ে বাংলাদেশ আসলে কি করবে। আপনি জানেন যে এর মধ্যে চিকিৎসা খাতেও চীন বিনিয়োগ করছে বাংলাদেশে, এবং সেখানেও কিভাবে করে চিকিৎসা নিতে যাওয়া যায় সেই বিষয়ে কথা হয়েছে। হাসপাতালের বিষয়ে কথাবার্তা চলছিল। হ্যাঁ, সেই বিষয়টিও থাকতে পারে এই আলোচনায়। এবং পরবর্তীতে আপনি জানেন যে বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ রয়েছে, এবং সেই বিনিয়োগকে আরও বেশি কিভাবে সুবিধাজনক অবস্থানে পৌঁছানো যায়। এবং চীন যেহেতু এখন তার বিশ্বের 1 নম্বর হওয়ার জন্য দৌড়াচ্ছে, এবং আপনি জানেন যে বিশ্বের এই মুহূর্তের যে পরিস্থিতি তাতে চীন সবসময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এবং সেখানে দুই দেশের চুক্তি, পাশাপাশি হচ্ছে বাণিজ্যিক বিষয়, এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে, এই অবস্থানে চীনের সঙ্গে আসলে বাংলাদেশ কিভাবে দ্বিপক্ষীয় ভৌগোলিক সুবিধা সেখান থেকে আদায় করে নিতে পারবে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ আপনাকে রূপল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সানমির রূপল, জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং তার পরবর্তীতে চীন সফরের বিষয়ে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়তি চেকপোস্ট ও টহল জোরদার সহ রাজধানীতে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 20,000-এর বেশি সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নাশকতা ঠেকাতেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এদিকে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাসুদুর রহমানের রিপোর্ট। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতে পারে সংগঠনটি, আর এতে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নেতাকর্মীরা সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারি করেছিল পুলিশ সদর দফতর।
ডিএমপি বলছে 23 জুন ঘিরে রাজধানীতে 18,000-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন থাকবে, 2 শতাধিক জায়গায় বসাবে বিশেষ চেকপোস্ট, চলবে পিকেটিং ও ব্লক রেইড, থাকবে বিশেষ গোয়েন্দা নজরদারি, 4টি কন্ট্রোল রুম করে চলবে নিরাপত্তা পর্যবেক্ষণ, স্ট্যান্ড বাই থাকবে 15টি কুইক রেসপন্স টিম, রাজধানীর 15 স্থানে মোতায়েন থাকবে 1 প্লাটুন করে বিজিবি, তল্লাশি ও টহলের দায়িত্বে থাকবে র্যাবের বিশেষ টিম। বিজিবিও নিয়োগ থাকবে, আমাদের এপিবিএন অলরেডি মাঠে আছে, আমাদের ক্রাইম, আমাদের অপারেশন, আমাদের ডিবি, সিটিটিসি সহ ডিএমপির যতগুলো ইউনিট আছে সবাই সক্রিয়ভাবে মাঠে কাজ করতেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপতৎপরতা ঠেকাতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ইনএইড টু সিভিল পাওয়ার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে 2টি জেলা তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কর্মসূচি ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সন্ধ্যায় শাহবাগেও বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের কার্যক্রম প্রতিহতে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। আমরা রাজপথে সজাগ ছিলাম, আমরা রাজপথে অবস্থান নেব। কোনো ধরনের নিষিদ্ধ লীগের মিছিল করা, কোনো ধরনের নিষিদ্ধ লীগের নৈরাজ্য আমরা বরদাস্ত করব না। আজকে সারা রাত, কালকে এই নিষিদ্ধ ঘোষিত প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমরা সবসময় ক্যাম্পাসে সজাগ রয়েছি। আওয়ামী লীগ আমলের গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচারের দাবিতে কাল রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। সীমান্তে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক অস্ত্র মজুদের ঘটনা ঘটছে, কোথাও কোথাও ক্ষেপণাস্ত্র স্থাপনেরও ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা জানতে পারছি। সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। এবার ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না স্বীকার করেছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। অন্যদিকে নিজেদের আন্ডারডগ বানলেও বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিতে চায় অস্ট্রিয়া। এ ম্যাচে আর এক গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। আলজেরিয়ার বিপক্ষে মেসি নেমেছিলেন নিজের 200তম আন্তর্জাতিক ম্যাচে। মাইলফলক স্পর্শের বিশেষ ক্ষণ মেসি রাঙান হ্যাট্রিক করে। ভেন্যু বদলে এবার আর্জেন্টিনা অপেক্ষায় ডালাসে মাঠে নামার। এখানেও ফোকাসের সবটুকুই মেসিকে ঘিরে। কানসাসে 3 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার পাশে বসেছেন মেসি। এবার সিংহাসন একার করে নেয়ার সুযোগ মেসির সামনে। তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দলের। প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে রাল্ফ রাগনিক শিষ্যরাও জানান দিয়ে রেখেছে নিজেদের শক্তির। মাঝমাঠে সাবিৎজার এবং কনরাড লাইমারের আক্রমণাত্মক প্রেসিং ফুটবল আলবিসেলেস্তে রক্ষণ ভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে।
অস্ট্রিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দিকে দিতে হবে বাড়তি মনোযোগ। ম্যাচটা যে সহজ হবে না তা মেনে নিয়েছেন আর্জেন্টিনা বস। সতর্ক হয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ, ওদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, ওরা চাপ সৃষ্টি করে, ওদের আক্রমণ ভাগ্য শক্তিশালী। অস্ট্রিয়া বাছাই পর্ব ভালোভাবে পার করেছে এবং এমন একটা প্রতিপক্ষ যাদের কথা মাথায় রাখতেই হবে। এটা কঠিন ম্যাচ হবে। অন্যদিকে 28 বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে অস্ট্রিয়া। প্রথম ম্যাচে জর্ডানকে হারিয়ে তারাও নিজেদের শক্তির কথা জানান দিয়েছে। প্রতিপক্ষ সেরা ফর্মে থাকলেও তাদের ভয় পাচ্ছে না অস্ট্রিয়া। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ রলফ রাগনিক। প্রতিযোগিতামূলক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। অতীত পরিসংখ্যানে প্রীতি ম্যাচের স্মৃতি থাকলেও বিশ্বমঞ্চে এটাই দু দলের প্রথম লড়াই। আলজেরিয়ার বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হতে যাচ্ছে তা অকপটেই স্বীকার করে নিয়েছেন আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনি। ইউরোপের দল বলে কথা, তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তারা একটা দল হয়ে খেলে। অস্ট্রিয়ার বিপক্ষেও তারা মুখিয়ে আছে নিজেদের সেরাটা দিয়ে নকআউট পর্বে পা রাখতে। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে ডালাসে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকবাল, নিঃসন্দেহে গ্রুপ পর্বের সবচেয়ে টাফ ম্যাচটা খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা, একই সঙ্গে এই গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচও। কেননা আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটায় জয় পেলে কোনো ইকুয়েশন ছাড়াই, কোনো যদি কিন্তু সমীকরণ ছাড়া চলে যাবে নকআউট পর্বে, অর্থাৎ রাউন্ড অফ 32-তে। এমন একটা ম্যাচ তাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন লিওনেল স্ক্যালোনি, যদিও তিনি প্রতিপক্ষ নিয়ে যথেষ্টই সাবধানী। কেননা এই দুই দলের মাঝে র্যাঙ্কিংয়ে বিস্তর পার্থক্য থাকলেও অস্ট্রিয়া আর্জেন্টিনার চেয়ে একটা জায়গায় এগিয়ে, সেটি হচ্ছে শারীরিক সামর্থ্য বা ফিজিক। কারণ তাদের ফুটবলারদের হাইট অনেকটাই বেশি, স্পেশালি ডিফেন্স লাইনে যারা খেলে থাকেন তারা যথেষ্টই শক্তি সামর্থ্য এবং লম্বাও বটে। সুতরাং আর্জেন্টিনার ফরওয়ার্ডদের বেশ বেগ পেতে হবে, তাদের বডি কন্ট্যাক্টে যখন তারা যাবেন সেখানে বেশ বেগ পেতে হতে পারে আর্জেন্টাইন ফরওয়ার্ডদের। তারপরেও লিওনেল স্ক্যালোনি তার যে স্কোয়াডটি সাজিয়েছেন তিনি ভরসা রাখছেন মোটামুটি আলজেরিয়ার বিপক্ষে যে স্কোয়াডটা তিনি খেলিয়েছিলেন তাদের উপরই ভরসা রাখছেন। শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন এসেছে, সেটা আপনারা ইতোমধ্যেই জেনেছেন। গনজালো মন্তিয়ালের রাইট হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট রয়েছে, তার জায়গায় শুরুর একাদশে থাকছেন নাওয়েল মোলিনা। মেডিনাকে নিয়ে, ফাকুন্দো মেডিনাকে নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল, কিন্তু তাকে যিনি রিপ্লেস করবেন তারও কিছুটা চোট থেকে সেরে উঠলেও এখন পর্যন্ত ম্যাচ ফিটনেস পুরোপুরি পাননি, তাই মেডিনার উপরেই ভরসা রাখছেন স্ক্যালোনি। আর মধ্যমাঠে যদি বলি, থিয়াগো আলামাদা প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিলেন না, তার জায়গায় নিকো গঞ্জালেসের একটা ইনক্লুশনের সুযোগ ছিল, তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। আলামাদাকে দিয়েই শুরু করাবেন, হয়তোবা নিকো গঞ্জালেস সেকেন্ড হাফে বা যে কোনো সময় ম্যাচের সিনারিও অনুযায়ী তাকে হয়তো রিপ্লেস করালেও করাতে পারেন। তবে লিয়ান্দ্রো পারেদেসের একটা খেলার সুযোগ তৈরি হবে ম্যাচে, সেটা আমরা আগে আভাস পেয়েছি এবং এখন পর্যন্ত সেটাই ঠিক আছে। আর হুলিয়ান আলভারেজ দুর্দান্ত স্ট্রাইকার, তারপরেও তাকে সাইড বেঞ্চ থেকে শুরু করতে হচ্ছে, কারণ তারও ম্যাচ ফিটনেসে কিছুটা ঘাটতি রয়েছে। আপনারা সবাই জানেন গোরালের ইনজুরি বেশ খানিকটা সময় তিনি ভুগেছেন, তাই লতারো মার্তিনেজকে দিয়েই লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে শুরু করতে যাচ্ছেন। সুতরাং প্রথম যেই কম্বিনেশন, উইনিং কম্বিনেশন যেটা, সেই জায়গা থেকে শুধুমাত্র একটা পরিবর্তন নেই, আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামছে। আর সমর্থকদের কথা যদি বলি, এখানে একেবারে উপচে পড়া ভিড়। ক্যানসাস থেকে গতকাল ডালাসের শুধুমাত্র 2.5 লাখ আর্জেন্টাইন সমর্থকই এসেছেন এই ম্যাচ উপভোগ করার জন্য। যদিও আমার পেছনে দেখতে পাচ্ছেন AT&T স্টেডিয়াম, এটার ধারণ ক্ষমতা হচ্ছে 80-86 হাজার এর মাঝামাঝি আর কি। অনেক দর্শকই কিন্তু টিকিট পাননি, তারা বাইরে অপেক্ষা করছেন, অনেকে ফ্যান জোনে চলে গিয়েছেন, জায়ান্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন। তো আমার কাছে AT&T স্টেডিয়াম থেকে আর্জেন্টিনার এই বিগ ভোল্টেজ ম্যাচের এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস থেকে। এদিকে আটলান্টিক পেরিয়ে আবেগের ঢেউ বাংলাদেশেও। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ ঘিরে উৎসবে মেতেছেন আলবিসেলেস্তে সমর্থকরা। এই ম্যাচেই মেসির বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার আশা সবার। এদিকে অস্ট্রিয়ার জয়ের কামনায় ব্রাজিল ফ্যানরা। বিশ্বকাপের উত্তাপ এখন চরমে, টকবক করে যেন ফুটছেন বাংলাদেশের আকাশী নীল সমর্থকরা। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর সেলেসাও ফ্যানদের উল্লাসে তা পেয়েছে ভিন্ন এক মাত্রা। গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ নিয়ে তাই অপেক্ষার অন্ত নেই আলবিসেলেস্তে সমর্থকদের। অস্ট্রিয়া প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়ার মতো সহজ হবে না মানছেন তারা, কিন্তু তাই বলে ভীত নন কেউ, বরং বিশ্বাস টানা 2 জয়ে রাউন্ড অফ 32 সহজেই নিশ্চিত করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়াকে আমরা সহজে নিচ্ছি না,
কিন্তু আপনারা দেখে থাকবেন আমাদের আর্জেন্টিনা কিন্তু সচরাচর ডোমিনেটেড একটা ওয়েতে খেলতেছে এবং আমরা এতটুকু কনফিডেন্স রাখতে পারি যে আর্জেন্টিনা একটা জয় ছিনিয়ে নিয়ে আসবে। 2-1 অথবা 2-0 আর্জেন্টিনা বিজয়ী হবে, এটা আমরা কনফিডেন্ট। হারুক বা জিতুক তাতে আমার কোনো আপত্তি নেই, আমি সারা জীবনে আর্জেন্টিনা সাপোর্টার থাকবো আর প্রত্যাশা রাখছি আজকেও আর্জেন্টিনা জিতবে। 2-0 তো মিনিমাম একটা খেলা হবে, আর আজকেও মেসি গোল পাবে, এটা আমরা আশা করি। দলের জয় পরাজয় ছাপিয়ে মেসি এখন হয়ে উঠেছেন ফিফা বিশ্বকাপের পরিচায়ক। সমর্থকদের তাই আর মাত্র এক গোলের অপেক্ষা। কিংবদন্তি ফুটবলার যে এরপর হয়ে যাবেন ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। আজকে আমরা আশা রাখি মেসির পরে অন্তত গোল হবেই, আর্জেন্টিনা ম্যাচটা আশা করি বের করে আনবেই। আশা করা যায় যে মেসি সর্বোচ্চ গোলের রেকর্ডটা করবে। ম্যাচটা আর্জেন্টিনার হলেও কথার লড়াইয়ে যোগ দিয়েছেন ব্রাজিল ফ্যানরাও। অস্ট্রিয়াকে পরোক্ষভাবে সমর্থন করছেন তারা। যে কোনো মূল্যে আকাশী নীলদের হারটাই কাম্য তাদের কাছে। আজকে আমার মনে হয় না যে আর্জেন্টিনা ভালো কিছু করতে পারে। কালকে বা আগের দিন যে লাকিলি মেসি 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করছে, সবসময় তো আর একই দিন হয় না। পুরোটা মেসি নির্ভরই থাকে সবসময়। যেমন প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলো মেসি, কিন্তু আমার মনে হয় যদি মেসি না খেলতে পারে তাহলে আর্জেন্টিনা আজকে হারবে। পক্ষে বিপক্ষে মতগুলো আলাদা, কিন্তু একটা জায়গায় এক। আজ রাতটা ফুটবলের। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে। স্কুল থেকে টিসি পাওয়ার পর আর ফেরেনি বাড়ি। মানিকগঞ্জে নিখোঁজের 6 দিন পর শিক্ষার্থীর খণ্ডিত মরদেহ উদ্ধার। প্রধান শিক্ষক সহ আটক 8। ধর্ষণের পর হত্যা দাবি। হাম সংক্রমণের মধ্যে এবার ডেঙ্গুর চোখ রাঙানি। চলতি মাসেই ডেঙ্গুতে প্রাণ গেল 5 জনের, আর হাসপাতালে ভর্তি প্রায় 2000 রোগী। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতা কমাতেও জোর দিতে হবে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে। হামে আক্রান্তদের সুরক্ষা দিতে না পারলে ডেঙ্গু নিয়েও ভবিষ্যতে খারাপ পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞের। একদিকে থামছে না হামের সংক্রমণ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি রোগী। অপরদিকে চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। শিশুদের নিয়ে তাই বেশি চিন্তায় অভিভাবকরা। হামে ভর্তি শিশুদের কমছেই না ঠান্ডা ও শ্বাসজনিত সমস্যা, আছে জটিল নিউমোনিয়ার রোগীও। আর একই সময়ে ডেঙ্গু হানা দেয়ায় চিন্তিত তারা। টেস্ট করছি, তখন থেকে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা। রক্তের যে প্লাজা ওইটা বাড়তেছে না। আসছিলাম এখানে নিয়ে, তখন 101 লক্ষ ছিল, এখন দিনে দিনে আজকে 19,000। চিকিৎসকরা বলছেন হামের পর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ডেঙ্গু সহ আক্রমণ করতে পারে যে কোনো রোগ। তাই হাম পরবর্তী সময়ে বাড়তি যত্নের পরামর্শ তাদের। বলেন দূরে রাখতে হবে মশার কামড় থেকে। হামে আক্রান্ত হওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু তার ইমিউনিটি কম থাকে। এই সময়টা আমি মনে করি আইসোলেটেড থাকা ভালো, অন্য ভিড় এড়িয়ে চলা ভালো। বিশেষজ্ঞরা বলছেন যাদের হাম হয়েছে তাদের ডেঙ্গু হলে অবস্থা দ্রুতই জটিল হয়ে যেতে পারে। হাম পরবর্তী সুরক্ষা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ডেঙ্গু নিয়ে রয়েছে খারাপ পরিস্থিতির শঙ্কা। যদি ডেঙ্গু হয় তাহলে তার অবস্থা দ্রুতই জটিল পরিস্থিতিতে চলে যাবে। কাজে যাদের হাম হয়ে গেছে তাদেরকে সুরক্ষিত রাখা উচিত। তারা যেন পুষ্টিকর খাবার পায়, তারা যেন ভিটামিন এ ক্যাপসুল পায়। হাম থেকে সুস্থ হওয়ার পর শিশুদের পুষ্টি, ভিটামিন এ ক্যাপসুল ও টিকা নিশ্চিতের ওপর জোর বিশেষজ্ঞদের। মুনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্কুল থেকে টিসি পাওয়ার পর আর ফেরেনি বাড়ি। মানিকগঞ্জে নিখোঁজের 6 দিনের পর মিলেছে স্কুল ছাত্রীর খণ্ডিত মরদেহ। এই ঘটনায় প্রধান শিক্ষক ও মেয়েটির প্রেমিক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী এই পরিবারের। স্কুল থেকে টিসি দেওয়ার পর আর বাড়িতে ফেরা হয়নি মারিয়ার। এসেছে তবে নিথর দেহ। আপত্তিকর আচরণের অভিযোগ এনে গত 15 জুন 8ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়াকে ট্রান্সফার সার্টিফিকেট দেয় মানিকগঞ্জের শাহরাইল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এরপর থেকে নিখোঁজ হয় মারিয়া। রোববার সন্ধ্যায় সিংড়াইয়ের চন্দননগর এলাকায় একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় মারিয়ার খণ্ডিত মরদেহ। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নির্মমভাবে হত্যা করছে এবং এরপর ধর্ষণ হয়েছে। যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় আনুক। মায়ের মা যায় স্কুলে, যাওয়ার পর তাকে জোরপূর্বক টিসি দেওয়া হয়। টিসি দেওয়ার জন্য সে এরকম যে একটা কাজ করবে তা তো না, এখানে হয়তো অন্য কোনো তৃতীয় পক্ষ কাজ করছে সম্ভবত। পুলিশ জানায় হত্যাকাণ্ডটি পরিকল্পিত। ডিসিস্টের ফ্যামিলি যাদেরকে সাসপেক্ট করে এরকম কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। বাদী এখনো মামলা দেয়নি, মামলা তারা প্রিপারেশন নিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার প্রেমিক আসিফ সহ 8 জনকে আটক করা হয়েছে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছেন।
তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে সরিয়ে দিলেন বিদ্রোহীরা। সাধারণ সম্পাদক অভিষেককেও বহিষ্কার, নতুন চেয়ারম্যান অরূপ রায়। বৃষ্টি উজানের ঢলে তিস্তা, ধরলা, দুধকুমারের পানি বেড়েছে কুড়িগ্রামে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলেও উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। তবে পানি কমেছে রংপুর, নীলফামারীতে। এদিকে পানি কমে যাওয়ায় একদিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। নদীতে বিলীন হওয়ার শঙ্কায় দুধকুমারের তীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়িঘর। উজানের ঢলে পানি বাড়ায় নদীর ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার বানিয়াপাড়া এলাকা। তিস্তা, ধরলায় পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে নদী। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের। জায়গায় জায়গায় ভাঙতেছে, বাড়িঘর তলে যাওয়া লাগছে। এইবারে এই গমে স্রোতও বেশি। রংপুরে তিস্তার পানি কমলেও ভাঙন থামেনি। এতে ঝুঁকিতে পড়েছে রংপুরের মহিপুরের দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধ। দুদিনে ভেঙেছে 30 মিটার অংশ। বাঁধটা তো গতবার থেকে ভাঙতেছে, প্রায় 200 মিটারের নাকান্তি ভাঙি গেছে। ভাঙি যাতে আমার তো জমি কিনার মতো কোনো সম্পদ নেই। পানি কমে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। ভলান্টিয়াররা আছে যাতে পর্যটকরা দূরে কোথাও গিয়ে বিপদে না পড়ে। এখন পর্যটক আসার মতো পরিস্থিতি রয়েছে। এদিকে বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমে বিপদসীমার 63 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামায় স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনগণের ভাগ্যের পরিবর্তন না হলে উন্নয়ন ও প্রবৃদ্ধি কোনো কাজে আসবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সেমিনারে তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশ্বিক টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট প্রণয়ন ছিল সরকারের জন্য চ্যালেঞ্জিং। কঠিন সময়ে জনপ্রত্যাশার চাপ নিয়ে বাজেট দিয়েছে সরকার। বাজেটে সাধারণ মানুষ, ব্যবসায়ী মহলের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে সেমিনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের নানা দিক। ইকুয়েশনের বাইরে আমার কথা বলতে হতো না। আলোচনার শুরুতেই পুঁজিবাজার, ব্যাংক খাতের লুটপাট নিয়ে সরকারকে কঠিন পদক্ষেপের আহ্বান জানিয়ে ব্যবসা সহজীকরণের পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এই সময় সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও মূল্যস্ফীতি, জ্বালানি অনিশ্চয়তা নিয়ে ক্ষোভের কথা জানান ব্যবসায়ী নেতারা। সামাজিক নিরাপত্তা খাতে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে জানান তারা। শিক্ষিত থিপস, দে লুটেড ইউর মানি, দে ওয়েন্ট আউট, অথবা এখানে হয়তো আছে কেউ but money went out of the country. So এটা 40,000 now you recapitalize. Capital market, আপনারা যদি গরিব থাকতে চান তো কেউ তো আপনাদেরকে ধনী করতে পারবে না। There is no supply of the gas and the electricity. এবং তাতে করে কি হয়েছে, cost of production is above 30 থেকে 35% বেড়ে গেছে এবং প্রোডাকশন ড্রপ করেছে কিন্তু 40 থেকে 45%। সামাজিক সুরক্ষা খাতে বাজেটের এত % ব্যয় করা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি এটার মধ্যে অলমোস্ট অর্ধেক গরিব মানুষের জন্য না, এটার মধ্যে অলমোস্ট অর্ধেক আছে যেটাকে আসলে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বলাই চলে না। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকার কঠিন সময়ে জনপ্রত্যাশার চাপ নিয়ে বাজেট দিয়েছে, তাই জনগণ উপকৃত না হলে কাজে আসবে না প্রবৃদ্ধি ও উন্নয়ন। বাংলাদেশের এত গ্রোথ হয়ে গেছে, এত এক্সপোর্ট হয়েছে, এইসব সংখ্যা আসলে কোনো মূল্য নয়। কিন্তু যদি নাগরিকদের কাছে এই অর্থনীতির সুফল না যায়। সভায় পুঁজিবাজার ও অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে সরকারকে 2 বছর সময় দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। বলেন, $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উত্তরণে ছাড়তে হবে IMF নির্ভরতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইসলামী ব্যাংকের দ্রুত বোর্ড গঠন সহ 7 দফা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনকারীরা। এদিকে ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে, শিগগিরই সৎ ও যোগ্য বোর্ড দেওয়া হবে। সোমবার সকাল 11টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ইসলামী ব্যাংকের গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে ব্যাংকটিতে ফেরানোর দাবি জানান তারা। ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ ও বোর্ড গঠন সহ দ্রুত 7 দফা বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা। এখনো সময় আছে, আপনি এই ব্যবস্থা একটি সুশৃঙ্খল বোর্ড গঠন করে আপনি আপনার
বড় মানসিকতার পরিচয় দেওয়ার আহ্বান। ইসলামী ব্যাংকের গ্রাহকদের কাছে গ্রহণযোগ্য পরিচালনা পরিষদ তৈরি করে নেওয়া হয়, তাহলে সকল গ্রাহক মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই পরিচালনা পরিষদকেও অপসারণ করতে আপনাকে বাধ্য করা হবে। ইসলামী ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানকে পুনর্বহাল করলে ইসলামী ব্যাংক স্বাভাবিক অবস্থায় চলে আসবে। গ্রাহকের ব্যানারে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই সতর্ক কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই ব্যাংকটিতে উপযুক্ত বোর্ড গঠন করা হবে। রাজনীতি পৃথক জিনিস, ব্যাংকিং দুটি সম্পূর্ণ পৃথক সত্তা। তবে বর্তমান গভর্নর মহোদয় উনি দায়িত্ব গ্রহণ করার পরে একটি কথা বেশ জোর গলায় বলেছেন যে উনি কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহ্য করবেন না। গত 1 জুন চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহকের ব্যানারে আন্দোলন শুরু হয়। 16 জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর দেয়া হয় স্মারকলিপি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 700 বছর পর প্রথমবার প্রকাশ্যে খোলা হলো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দান বাক্স। 4 দিনে পাওয়া গেছে 17,65,549 টাকা। দুপুর 2:30 থেকে আনুষ্ঠানিকভাবে দান বাক্স খোলা শুরু হয়। এ সময় মাজার প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে টাকা গণনা করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পুরো কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা ও 7 আনা স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থ দপ্তর জানায়, আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসান্টের দাবি, সুইজারল্যান্ডের বৈঠকে হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। এই প্রেক্ষাপটে 2 মাসের জন্য দেশটির তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিশ্ব জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এর আগে 2 দেশের শান্তি চুক্তির পরপরই বিশ্ব বাজারে জ্বালানির দাম কমে যায়। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে বিদ্রোহী শিবির। দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে অরূপ রায়কে। সোমবার নিউ টাউনের একটি হোটেলে বৈঠক করে তৃণমূলের বিদ্রোহী শিবির। সেখানে উপস্থিত ছিলেন 60 বিধায়ক। সেই বৈঠকেই নতুন কমিটি তৈরির কথা জানানো হয়। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই দলের ভেতর বিদ্রোহ শুরু হয়। কোণঠাসা হয়ে পড়েন মমতা নিজেই। বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের সাংসদরা বিদ্রোহ ঘোষণা করেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আহ্বান তারেক রহমানের। চান অবৈধ প্রবাসীদের বৈধতা, মানব সম্পদ বিনিময়ে স্বচ্ছতায় জোর আনোয়ার ইব্রাহিমের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। ঢাকা, গোপালগঞ্জ সহ 6 জেলায় সেনা মোতায়েন। রাজধানীতে চেকপোস্ট টহল, নাশকতা ঠেকাতে এই পদক্ষেপ। ডালাসে আকাশী নীল উৎসব, নকআউট নিশ্চিতের মিশনে নামছে মেসি বাহিনী। আর্জেন্টিনাকে চমকে দিতে মরিয়া অস্ট্রিয়াও। আটলান্টিক পেরিয়ে আবেগের ঢেউ বাংলাদেশেও। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, আর সঙ্গে থাকুন সময়ের।